হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমাদের ভিডিওর টপিকসটি হচ্ছে যে ব্যাংকিং শেয়ার কেনার সময় কি কি জিনিস অবশ্যই দেখা উচিত। আশা করি আপনারা ধৈর্য সহকারে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবেন এবং আমার সাথেই থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা জানি যে শেয়ার বাজারে টোটাল হচ্ছে কি আপনার 35টা ব্যাংক লিস্টেড আছে। এখন কথা হচ্ছে যে এই 35টা ব্যাংক কি আপনি কিনে নেবেন? না, আপনি চেষ্টা করবেন তো অবশ্যই 3-4টা ব্যাংক কেনার জন্য। তো সেখানে আপনাকে অবশ্যই অনেক কিছু ভাবতে হয়। সেই ভাবনাটা থাকে হয়তো আপনার ওয়েবসাইট বেস, ইপিএস বেস, পি রেশিও বেস এবং হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লো বেস, ন্যাপ বেস। আর সর্বোচ্চ হচ্ছে যে আপনি সেই স্টকটার দেখার চেষ্টা করেন যে সেটা প্রাইস বর্তমানে কেমন আছে, এই প্রেক্ষিতেই। কিন্তু এর বাইরে আমাদের বাস্তব লাইফে অনেক কিছু দেখতে হয়, যার ফলে হচ্ছে যে এই 35টার থেকে আপনি আরও ফিল্টারিং করে বেস্ট স্টকটাকে বের করতে পারবেন এবং আপনাকে অবশ্যই এখান থেকে ভালো একটা দীর্ঘমেয়াদে প্রফিট দেওয়ার চেষ্টা করবে। ঢাকা স্টকের 35টা ব্যাংকের মধ্যেই কিন্তু 35টা ব্যাংকই যে ভালো অবস্থানে আছে তা না। এর মধ্যে থেকে অনেকে আছে যে মিড লেভেল, অনেকে আছে ভালো অবস্থানে, অনেকে আছে যে খুবই খারাপ অবস্থানে। এটা আপনারা সবাই ভালোভাবে জানেন যে বাংলাদেশের টপ ব্যাংকিংগুলো কারা এবং হচ্ছে মিড লেভেল কারা এবং শেষ পর্যায়ে কারা। তো এই মিড লেভেল থেকে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকে টপ লেভেলে চলে যায় এবং তারা যায়, তাদের অবশ্যই ম্যানেজমেন্টের অনেক সদিচ্ছা থাকে এবং চেষ্টা থাকে, যার ফলে তো আমাদের প্রত্যেকের দেখবেন যে লাইফে অবশ্যই একটা থেকে দুইটা ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে এবং সেখান থেকে আমরা কিন্তু সেই ব্যাংকের লগে অবশ্যই একটা ভালো একটা রিলেশনশিপ থাকে এবং সেখান থেকে আমরা অনেক সময় সেই ব্যাংকের সার্ভিস সম্বন্ধে জানতে পারি এবং অনেক সময় দেখা যায় যে তাদের স্টাফের সাথে কথা বলে সেই ব্যাংকিংগুলোর সম্বন্ধে ভালো একটা দিক নির্দেশনা জানতে পারি এবং সেটা কিন্তু আমাদের অনেক সময় ভালো কাজ হিসেবে দেয়। এবং পাশাপাশি আরেকটা আমরা থ্রুতে জানতে পারি যে আমাদের আশপাশে যারা পরিচিত আছে, এক একজন এক এক ব্যাংকিংয়ের সার্ভিস নিয়ে অভিজ্ঞতা আছে, তাদের মাধ্যমে থেকেও আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং এরই প্রেক্ষিতে বুঝতে পারবেন যে আসলে কে ভালো আপনার অবস্থানে আছে এবং ভালো করার চেষ্টায় আছে। তো যে ভালো করার চেষ্টায় আছে সে কিন্তু একটা টাইমে কিনে ভালো একটা অবস্থান তৈরি করবে। এভাবেও কিন্তু আমি অনেক দেখেছি যে কিছু ব্যাংক আছে যারা বর্তমানে তাদের ইপিএস কিছুটা পরিমাণে গ্রো করছে, কিন্তু তাদের ম্যানেজমেন্ট ইচ্ছে আছে যে সদিচ্ছা যে তারা ভবিষ্যতে আরও 3-4 বছর পরে গিয়ে নিয়ে মার্কেটের একটা ভালো পার্সেন্টেজ মানে শেয়ার হোল্ড করবে গ্রাহকের। তো এই ধরনেরও কিছু ব্যাংক আছে, আবার কিছু কিছু ব্যাংকের নিয়ত আছে যে এই মুহূর্তে তাদের হচ্ছে যে প্রচুর পরিমাণের হচ্ছে যে ফেক সেলস, যেমনি ইচ্ছে তাদের হচ্ছে যে মানে সেলসটা দেখাতে হবে টপ ম্যানেজমেন্টকে, যার ফলে হচ্ছে তাদের দিন শেষে ইপিএস খুব একটা গ্রো হচ্ছে না। কারণ হচ্ছে যে ফলস সেলিং করলে দেখা যায় যে সেই গ্রাহকটা আপনার ব্যাংকের আলটিমেটলি কাস্টমার হচ্ছে না, সাময়িক হচ্ছে হয়তো, কিন্তু লং টার্মের জন্য কাস্টমার হচ্ছে না এবং সে একটা টাইমে গিয়ে নিয়ে সেই ব্যাংকের প্রতি নেগেটিভ হয়ে যায়। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকের স্টক চয়েস করার আগে আপনাকে অবশ্যই আগে আশপাশ জুড়ে কিছু ব্যাংকের খোঁজ খবর নিতে হবে। অবশ্যই হচ্ছে গিয়ে একটুক আপনি দেখার চেষ্টা করবেন যে কারা নতুনত্ব আনার চেষ্টা করছে। আমি যদি এক্সাম্পল হিসেবে যদি বলি যে কিছু ব্যাংক আপনার দেখবেন যে এটিএম বুথে আপনার এই মুহূর্তে হচ্ছে যে আমরা চাইলেই আর ডিপিএস করতে পারি অথবা ডিপোজিট করতে পারি, দুঃখিত সেটা ডিপোজিট হবে। যেমন আমরা টপ যদি এটিএম বুথের ব্যাংকিং দেখি, যেমন ডাচ বাংলা, অবভিয়াসলি তাদের গ্রাহক সংখ্যা বেশি হওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইপিএস অন্যান্য ব্যাংকের তুলনায় ভালো একটা প্রফিট ধরে রেখেছে। যেমন সিটি ব্যাংক যদি বলি যে তাদের হচ্ছে যে এমএক্স কার্ডের একটা লিডিং পজিশন ধরে রেখেছে বাংলাদেশে। সেম হচ্ছে যে ব্র্যাক ব্যাংক, তাদের সাবসিডিয়ারি কোম্পানি যদি ধরি তাহলে হচ্ছে যে বিকাশ একটুক নতুন নতুন আনার চেষ্টা করেছে। আমরা যদি দেখি যে এনবিএল, তাহলে দেখব যে তাদের হচ্ছে গিয়ে
বর্তমান যে ব্যাংকিং এর যে টেকনোলজি বেস একটু হচ্ছে যে স্মার্ট সার্ভিস, সেই নতুনত্বটা ন্যাশনাল ব্যাংকে আমি এখনো পাই নাই। জানি না অন্যান্য ব্রাঞ্চের কি খবর, কিন্তু আমার এই দিকের আমি যেখানে থাকি সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সেই নতুনত্বটা পাই নাই। ইউসিবির যদি দেখি তাহলে হচ্ছে যে তাদের যে মোবাইল ব্যাংকিং এর উপায় এনেছে সেটা এখনো জনপ্রিয় হয় নাই খুব একটা, কিন্তু তাদের যে এটিএম সার্ভিস, তার বাদে ইউনেট অনলাইন ব্যাংকিং, সেগুলো বেশ নতুনত্ব এবং খুবই ভালো মানের সার্ভিস দিচ্ছে। তো আরো অনেক ব্যাংক আছে যারা ভালো দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে ইপিএস ভালো না, কিন্তু ভালো চেষ্টায় আছে। তো আপনাকে সেই জিনিসগুলো খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে যারা আসলেই ডেডিকেটলি ম্যানেজমেন্ট চাচ্ছে যে স্বচ্ছভাবে ভবিষ্যতে ভালো করার, এবং হচ্ছে যে লং টার্মে হচ্ছে গিয়ে নিয়ে তারা মার্কেটে একটা ভালো গ্রাহক হোল্ড করবে এবং কন্টিনিউ সেই গ্রাহকদেরকে ভালো কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা থাকবে। তো সেই ব্যাংকগুলোই কিন্তু ভালো করবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস রাখবেন যে মনে, কোন ব্যাংকের আসলে হচ্ছে যে ডিফল্টার বেশি। কারণ যে ব্যাংকে ডিফল্টার বেশি হচ্ছে সে ব্যাংকের কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ, এবং হচ্ছে তাদের ইপিএসও খারাপ হবে, এবং ভবিষ্যতে আপনিও সেটাও সাফার করবেন। তো আমাদের দেশে এরকম কিছু কিছু ব্যাংক আছে যাদের হচ্ছে যে ডিফল্টার প্রচুর পরিমাণে হচ্ছে। অবশ্যই এইগুলো চোখ কান খোলা রাখতে হবে, এবং হচ্ছে যে আপনাকে প্রচুর নিউজ পড়তে হবে। সেখান থেকে এই নিউজের মাধ্যমে আপনি আরো ভালোভাবে ফিল্টারিং করতে পারবেন। তো আপনি যদি এরকম টুকটাক কিছু ইনফরমেশন নিয়ে অ্যাটলিস্ট ৩-৪টা ব্যাংকের দিকে পৌঁছাতে পারেন, তাহলে দেখবেন যে আপনি বেস্ট ব্যাংকে ইনভেস্টমেন্ট করেছেন। তো আজকে আশা রাখি আপনারা কিছুটা হলেও হেল্প করতে পারলাম আমি, এবং আপনারা জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন, এটাই আমার অনুরোধ। আজকে এতটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।